ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে ১২টি জেলা। ভারী বর্ষণ আর উজানের ঢলের পানিতে ভেসে গেছে জনপদ, থমকে গেছে জীবনযাত্রা। বন্যাক্রান্ত ১২টি জেলার ২৮,৬১০ হেক্টর ফসলি জমি ভেসে গেছে পানিতে। ১০,০০০-এরও বেশি পুকুর, জলাশয় সহ মাছের ঘের ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন মাছ চাষিরা। অতি বর্ষণে ভেসে গেছে মুরগির খামার, গবাদি পশুও। প্রাকৃতিক এমন দুর্যোগে পথে বসা মানুষের পাশে দাঁড়াবে কে? উন্নত বিশ্বে যে কোনো দুর্যোগে বীমা সুরক্ষার সুযোগ থাকলেও বাংলাদেশে তা নেই কেন? এসব বিষয় নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়। বন্যায় কৃষকের ক্ষতি, বীমা থাকে কোথায়? এ বিষয় নিয়ে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম মনিরুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। জনাব মনিরুল আলম, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা দেখছি প্রতি বছরই আসলে বাংলাদেশে এই বন্যা বা দুর্যোগ সেটি আসে এবং প্রচুর ক্ষয়ক্ষতিও হয় প্রাকৃতিক এই দুর্যোগের কারণে। কৃষকের ফসল ক্ষতি হয়, খামারির যে খামার ভেসে যায়। এই ধরনের ক্ষতির ক্ষেত্রে আসলে বীমা সুরক্ষা কেন কাজ করে না বা কেন আসলে বীমা সেই পর্যায়ে যেতে পারছে না, একটু আপনার কাছে জানতে চাই শুরুতে। ধন্যবাদ ভাই আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আপনার ডিবিসি নিউজের চ্যানেলে। তো আমি আসলে যেটা বলি, হ্যাঁ ডেফিনেটলি আপনি যেটা দেখাচ্ছিলেন বন্যা, এবং আমরা দেখছি যে বন্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে অনেকেই ত্রাণের জন্য বিভিন্ন সংস্থা থেকে যোগাযোগ করছে। তার মানে হচ্ছে যে কৃষক ডেফিনেটলি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যেটা বলি, বন্যার জন্য আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়ে আমাদের জনবসতি এবং আমাদের সাধারণ মানুষ। যেটা আপনি বললেন যে ফসল, গবাদি পশু, পোলট্রি খামার, এর পাশাপাশি কিন্তু আমাদের যারা আমরা সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। যেমন ডায়রিয়া থেকে শুরু করে টাইফয়েড, ডেঙ্গু, আবার অনেক সময় আছে যে ধরেন সাপে কামড়ায়, অনেকের পানিতে ডুবে যায়। ইলেকট্রিকিউট হয়েছে, গত পরশুদিন আমাদের পাবনাতে একটা ক্লেম আসছে, ইলেকট্রিকিউট হয়েছে পানির কাছে যেয়ে। আজকে ক্লেমটা দিয়ে দিলাম। তো এরকম মানে আমাদের এই ধরনের চ্যালেঞ্জগুলো ডেফিনেটলি এটা উত্তরণের মেকানিজমও এই মানে মডার্ন যুগে আছে। আমাদের দেখে খুব লিমিটেড স্কেলে আমাদের এই শস্য বীমা নিয়ে কাজ হচ্ছে, গবাদি পশুর বীমাও কাজ চলছে, বাট খুব লিমিটেড স্কেলে। কারণ এখনো আমাদের এখানে যে ধরনের সাপোর্ট দরকার, বিশেষ করে সাপোর্ট মিন করে যে আমাদের পার্শ্ববর্তী দেশেও যেখানে আছে, এই শস্য বীমা এবং এই গবাদি পশুর বীমার জন্য আসলে যে ধরনের প্রিমিয়াম লাগে, সেই অ্যাফোর্ডেবিলিটি আসলে আমাদের কৃষকদের, আমাদের যারা সমীক্ষা করেছেন, বিভিন্ন রকম সার্ভে রিপোর্ট আসছেন, স্যার এখানে আছেন, ওনারাও সমীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকেন, যে ধরনের প্রিমিয়াম যে মানে পেইং ক্যাপাসিটিটা আমাদের কৃষকদের থাকে না। যার জন্য দেখা যায় যে সরকার এই যে বন্যার সময় যে সাপোর্টটা দেয়, এই আপৎকালীন সাপোর্টটা না দিয়ে যদি একটা প্রফেশনালি মানে একটা অথবা একটা যেটা বলবো যে একটা সিস্টেমের মধ্যে এসে যদি এদেরকে যদি ভর্তুকির মাধ্যমে যদি বীমার আওতায় আনা যায়, তাহলে সরকারকে হঠাৎ করে কোনো বাজেট করতে হয় না। তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এগিয়ে আসতে পারে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষক যখন ফসল এবং গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়, এবং মৎস্য চাষের কথা বলেন, রিসেন্টলি আপনি জানেন যে আমাদের জাতীয় বাজেটেও এটা একটা প্রভিশন রাখা হয়েছে। আশা করি এই বিষয়টা খুব দ্রুত হয়তো আমাদের মার্কেটে চলে আসবে। এই ধরনের নিশ্চয়ই আমরা আপনার কাছে আরো শুনবো। জনাব শহীদুল জাহিদ, আপনার কাছে একটু আসতে চাই। মনিরুল আলম যে বিষয়টি বলছিলেন যে আসলে এখানে নীতি নির্ধারণের জায়গা থেকেও কিছু দিক নির্দেশনা প্রয়োজন, কিন্তু যে বিষয়টা জানতে চাই যে বিমার মূল যে কনসেপ্ট সেটি হচ্ছে অনেকজন মানুষ প্রিমিয়াম দেবে এবং যখন প্রয়োজন হবে তখন হয়তো অল্প সংখ্যক মানুষ তার সুবিধাটা নেবে। এই কনসেপ্ট যদি থাকে, আমরা দেখি যে সারা বাংলাদেশে তো আসলে 64টা জেলা এবং সব জেলাতেই কৃষক আছেন, খামারি আছেন, মৎস্যজীবী আছেন। এই সবাইকে নিয়ে যদি আসলে একটা বীমার আওতায় আনা যেত, তাহলে এখন যে 10টা 12টা জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তো একটা তাৎক্ষণিক নিশ্চয়ই আর্থিক সহযোগিতা পেতে পারতেন বিমা থেকে, এবং যেটি তাদের নিজেদের অংশগ্রহণ থেকেই পাওয়া। সেই জায়গাটাতে আসলে ঠিক নীতি নির্ধারণের কোন জায়গাটাতে মানে এই মুহূর্তে ফোকাস করা উচিত সেটি একটু জানতে চাই।
ওয়েল, আপনি ঠিকই বলেছেন যে ইন্স্যুরেন্সের অন্যতম একটা প্রিন্সিপাল সেটা হচ্ছে দ্য থিওরি অফ লার্জ নাম্বার। অনেকে এখানে প্রিমিয়াম দেবে, কিন্তু আসলে সবাই তো আসলে ক্ষতি বা ঝুঁকির মুখে পড়বে না। এখানে অল্প কিছু মানুষ হয়তো ঝুঁকি বা ক্ষতির মুখে পড়বে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা যেহেতু রিস্ক ম্যানেজমেন্টে স্পেশালাইজড অর্গানাইজেশন, তারা তাদের দক্ষতা বলে যে কালেক্টেড প্রিমিয়াম আছে তার একটা অংশ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এটা বিতরণ করবে, যাতে যাতে করে তাদের ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হয়। এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা আমাদের এখানে সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র রেগুলেটরি অথরিটি না, এখানে আমাদের যে বীমা কোম্পানিগুলো আছে তাদের সদিচ্ছা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলা যেতে পারে। আমরা এটা অবাক হয়ে লক্ষ্য করছি যে বাংলাদেশে প্রায় ৮০-টির উপরে বীমা কোম্পানি আছে, কিন্তু আমাদের দেশে বীমা কোম্পানির যে কাভারেজ সেটা কিন্তু খুবই কম। একটা অন্যতম ইন্ডিকেটর যেটাকে আমরা বলি পেনিট্রেশন রেশিও অথবা জিডিপি তে ইন্স্যুরেন্সের যে অবদান, সেটা হচ্ছে একেবারেই নেগলিজিবল, ০.৩২% মতো। এটা একটা উন্নত দেশে এটা ৭ থেকে ৮% বা ১০%-এর মতো হয়ে থাকে। আমাদের এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা যেটা করে থাকে, এরা নিশ মার্কেটিং করে থাকে। এখানে শহর কেন্দ্রিক অথবা কম ঝুঁকিপূর্ণ যে ব্যবসা বাণিজ্য আছে অথবা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে মূলত হচ্ছে তারা এই বীমা কোম্পানিগুলো তাদের সেবা এটা দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে এই জনবহুল দেশ, এখানে প্রায় প্রাকৃতিক দুর্যোগ হয়, হাওর অঞ্চলে কৃষকরা তাদের ফসল হানির জন্য আত্মহত্যা করে। এই যে আপনি যে প্রারম্ভিক আলোচনায় নিয়ে আসলেন যে বেশ কিছু জেলা বন্যা দুর্গত পানির নিচে চলে গিয়েছে, বন্যার সময় এবং বন্যা পরবর্তী সময়ে তাদের যে জীবনযাত্রার যে মানে অসহনীয় অবস্থা, সেখান থেকে পরিত্রাণের জন্য আমাদের যে বীমা কোম্পানিগুলোর যে স্পেশাল ডিজাইন প্রোডাক্ট দরকার, সেবা দরকার, শুধুমাত্র প্রিমিয়ামের উপরে লক্ষ্য করে তো আসলে ইন্স্যুরেন্সের সেবা ডিজাইন করলে হবে না। ইন্স্যুরেন্সের সেবা ডিজাইন করতে হবে এই দেশের গণমানুষের আসলে কি প্রয়োজন, এখানকার ন্যাচারাল যে ক্যালামিটিস আছে, এখানে অর্থনৈতিক ঝুঁকি আছে, এখানে সাংস্কৃতিক ঝুঁকি আছে, যোগাযোগ ব্যবস্থার যে ভালনারেবিলিটি আছে, এই সমস্ত কিছুকে কনসিডার করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সামগ্রিক যদি কোনো আসলে বীমা সেবা পরিষেবা এগুলো যদি ডিজাইন করে এবং গণমানুষের কাছে নিয়ে যেতে চায়, আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এবং হচ্ছে অপরাপর উন্নয়ন সহযোগী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সময়ে সময়ে তাগাদাও দিয়ে থাকে। তারা আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে আর্থিক সহায়তা বা সক্ষমতা, প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, সেটা উন্নয়ন ঘটানোর ক্ষেত্রেও কিন্তু উন্নয়ন সহযোগীরা আমাদেরকে বিভিন্ন সময়ে তাগাদা দেয়। আমার কাছে যেটা মনে হয়, আমাদের বাংলাদেশে গণমুখী ইন্স্যুরেন্স পরিষেবা প্রণয়নের জন্য যে মানসিকতা দরকার, আমাদের, আমি মনিরুল হক ভাইকে সম্মান জানিয়ে বলছি, আমাদের যে অপর কোম্পানিগুলো আছে তাদের সদিচ্ছা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তোলা নিশ্চয়ই যেতেই পারে। নিশ্চয়ই ঠিক আপনার এই প্রশ্নটি আসলে একটু মনিরুল আলম আপনার কাছে জানতে চাই, এই যে বীমা কোম্পানির সদিচ্ছা, কারণ দিন শেষে এটি তো ব্যবসা। আপনি ব্যবসা করবেন এবং সেখানে আপনি যেমন মুনাফা করবেন, আবার একই সাথে আপনার গ্রাহককেও তো সেই সুবিধাটি দিতে হবে। আমরা দেখি বীমা কোম্পানি নিয়ে আমাদের অনেক অভিযোগ, এবং সদিচ্ছার কথা তো আসলে শহীদুল জাহিদ বললেন। আপনার এই প্রশ্নের উত্তর নিতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় বন্যায় কৃষকের ক্ষতি, বীমা থাকে কোথায়, এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব মনিরুল আলম, আপনার কাছে জানতে চাইলাম সেটি বীমা কোম্পানিগুলোর সদিচ্ছার অভাব আছে, যেটি ডক্টর জাহিদও বলছিলেন, সেই আসলেই কি আপনাদের সদিচ্ছার অভাব আছে, এবং একই সাথে কেন, যদি সেটি লাভজনক একটা ব্যবসায় পরিণত করা যায় এই স্কিমটাকে, কেন আসলে আপনারা পিছিয়ে আছেন? ধন্যবাদ স্যার। যেরকম বলেছে আসলে কথা ঠিকই আছে। যেটা আছে যে আমরা এই প্রোডাক্টের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিছু পাইলটিং করেছে আমাদের উন্নয়ন সহযোগিতার মাধ্যমে। কিন্তু যেটা শুরুতে যেটা বলেছিলাম আর কি, কারণ আমাদের দেশের যে প্যাটার্নটা আর কি, যেখানে মানে এই যে বন্যা, সাইক্লোন কিংবা যে এই প্রাকৃতিক দুর্যোগ যেটা দেখা যায় প্রতি বছর, কিন্তু অলমোস্ট একই, হাওড়ের ফসল নষ্ট হচ্ছে কিংবা এই যে সেই ফ্ল্যাট প্রোন যে এরিয়া আছে সেই এলাকাতেই হয়। ল অফ লার্জ নাম্বার কাজ করে, যেমন আমাদের যদি বলে যে 18 কোটি লোকের মধ্যে 3 কোটি লোক আমাদের কৃষির সঙ্গে সম্পৃক্ত, ইটস এ বিগ নাম্বার। কিন্তু সব এলাকাতে কিন্তু এই বন্যার ক্ষতি হয় না। তো ইন্স্যুরেন্সটা যদি আমি বলি শুধু এই খুব পার্টিকুলার প্রোন এরিয়াতে হয়,
মানে কস্টটা তখন কিন্তু খুব হাই হয়ে যায়। যেটা বলছিলাম যে হ্যাঁ ডেফিনেটলি স্যাররা কাজ করছেন, আমরাও এই করছি যে উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এটা করা। রিসেন্টলি সরকার কৃষি কার্ড করেছেন, ফ্যামিলি কার্ড করেছে। সো এটা একটা ভালো একটা ডেটাবেস হবে, যেখানে এখানে আমাদের সরকারও কিছু প্রণোদনা আনতে পারে এই কৃষি কার্ডের মধ্যে, যে না তোমাকে যদি এই কৃষি কার্ডের এই সুবিধাগুলো পেতে হলে আপনাদেরকে এই ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে, সো দ্যাট আপনার প্রপার্টি শুধু ক্যাশ বেনিফিট না, আপনাকে এই এই প্রাকৃতিক দুর্যোগের সময় যেন সরকার আপনার পাশে থাকতে পারে, সে কারণে একটা ইন্স্যুরেন্স পলিসি করতে হবে। সো এটা একটা ইস্যু গেল। আমি সেকেন্ডারি ইস্যু, যেহেতু আমি লাইফে কাজ করি, আমাদের দেখেন এর মধ্যে কিন্তু আমরা যে বন্যার সময় যে ধরনের পাচ্ছি আর কি, ধরেন এই বন্যার কারণে অনেকে এই ডায়রিয়ার কারণে বাচ্চা ভর্তি হচ্ছে, নিজেরা ভর্তি হচ্ছে, জ্বর হচ্ছে, আমাদের ডেঙ্গুর প্রকোপ আসছে। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুব মানে ভালো কাজ করছে। প্রান্তিক মানুষ আরো আসলে ভালো স্বাস্থ্যসেবা পেতে পারতো। আমি আরেকটা বিষয় একটু আমরা আপনার কাছে করছি জানতে এখন। চাই, যখন আসলে বীমা প্রতিষ্ঠানগুলো এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকে, এর সঙ্গে সঙ্গে সরকারের যে নানান রকম উন্নয়ন প্রকল্প আমরা দেখি, আপনি নিজেই বলছিলেন যে কতকগুলো এই ফ্লাড এরিয়া আছে নির্দিষ্ট, এই সমস্ত এলাকায় যে সমস্ত বাঁধ নির্মাণের কাজ বা পানি ব্যবস্থাপনার কাজ, সেই কাজগুলো যখন হয় তখন ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম বাড়লে সেটির জবাবদিহিতা আরও বাড়ে কিনা? কারণ কোনটি প্রাকৃতিক দুর্যোগ এবং কোনটি সরকারের প্রকল্পজনিত ব্যর্থতার কারণে হচ্ছে, সেই প্রশ্নগুলোও তো নিশ্চয়ই সামনে আসবে। মানে সেই রকম ক্ষেত্রে আসলে সরকারের কাজের জবাবদিহিতাটাও বাড়ানোর একটা নতুন ক্ষেত্র তৈরি করতে পারে কিনা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো? আপনি খুব হাই লেভেলে কথা বলছেন, যেখানে হচ্ছে প্রফেশনাল প্রোটেকশন, যে ধরনের ইঞ্জিনিয়ার কিংবা যে ফার্মটা একটা বিল্ডিং কিংবা একটা বাঁধ নির্মাণ করলো, এটার একটা ওয়ারেন্টি থাকা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে, যে ঠিক আছে এটা যদি ক্ষতিগ্রস্ত হয় ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান, বিকজ ওই ফার্মের উপরে দায়িত্ব থাকে যে এই টাকাটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বাঁধের বিল্ডিং এর, ওই ওই ফার্ম থাকবে লায়াবল থাকবে এই ক্ষতিপূরণ পোষাতে। মানে ওরা কোথা থেকে টাকা দিবে? ওরা হয়তো 20টা বাদ দিয়েছে, একটা হয়তো নষ্ট হয়েছে, সেই কারণে ওরা ইন্স্যুরেন্স মাধ্যমে এই প্রোটেকশন গুলো নিয়ে থাকে। এটা প্রফেশনাল ইন্স্যুরেন্স গুলো একটা উন্নত বিশ্বে হয়। হয়তো আপনি যেটা আজকে রেস করলেন, হয়তো ভবিষ্যতে এটা নিয়ে ডেফিনেটলি সরকার এবং যারা প্ল্যানিং আছে কাজ করবে। আমি যেটা বলছিলাম যে আমাদের প্রতিনিয়ত যেটা আমি হয় যে এই বন্যার সময় কিন্তু অনেকে ধরেন যেটা হচ্ছে যে অনেকে কিন্তু এই ইলেকট্রিকিউট হয়ে মারা যাচ্ছে, সাপে কামড়িয়ে মারা যাচ্ছে। সো এই বিষয়গুলো বন্যারই একটা ঘটনা কিন্তু, সাইড এফেক্ট, যেখানে আমাদের সাইড এফেক্ট এবং এখানে অসুস্থতার ক্লেমও কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি। সো আমরা লাইফ কোম্পানিগুলো এবং স্বাস্থ্য বীমা নিয়ে আমরা কিন্তু এখন খুব প্রান্তিক জনগণের কাছেও যাচ্ছি খুব এক্সটেন্সিভলি, এবং আমাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো, বিকজ এখন ডিজিটাল টেকনোলজির কারণে আমাদের এই যোগাযোগের মাধ্যমটা খুব সহজ হয়ে গেছে। নিশ্চয়ই আমরাও প্রত্যাশা করি আপনারা আরো প্রান্তিক পর্যায়ে যান এবং মানুষের কল্যাণ হোক, আপনাদের সেক্টরটাও আবারও ঘুরে দাঁড়াক। জনাব শহীদুল জাহিদ, আপনার কাছে একটু আসতে চাই, ওই যে কথাটি বলছিলাম, আসলে সরকারের কাজের জবাবদিহিতার ক্ষেত্রেও আসলে ইন্স্যুরেন্স সেক্টর একটা ভালো ভূমিকা রাখতে পারে কিনা? না, সে তো বটেই। শুধু বাংলাদেশ কেন, উন্নত দেশগুলোতে কিন্তু ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, এবং ইন্স্যুরেন্স পরিষেবার মাধ্যমে সরকার কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দায়িত্বশীলতার পরিচয় আরো বহু গুণে বৃদ্ধি করতে পারে। যেমন সার্বজনীন স্বাস্থ্য বীমার কথা চিন্তা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, জাপান দেশে এবং অপরাপর উন্নত দেশগুলোতে। আমাদের দেশে দেখুন, যে কোনো দুর্ঘটনা ঘটলো সমস্ত দায় দায়িত্ব কিন্তু সরকারের কাঁধে চলে যায়। কোথাও ওই যে লঞ্চ ডুবি হচ্ছে, কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে, ইভেন এই যে বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এসব কিন্তু আসলে সরকারের কাছে কিন্তু জনগণ জবাব চায়। কিন্তু সরকারও চাইলে কিন্তু এগুলো যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিছুটা দায়িত্বশীলতার ভূমিকায় আসতে পারতেন, এবং তারা যদি এই সার্বজনীন বীমা কভারেজ এই প্রকল্পগুলোকে আসলে বাস্তবায়নের জন্য সদিচ্ছা দেখাতে পারতেন, তাদেরও কিন্তু আসলে ব্যবসা বহুগুণে বৃদ্ধি পেতে পারত। মানে সেই আমাদের ক্ষেত্রে দুর্ভাগ্য এই হচ্ছে সরকার তো আসলে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী চিন্তা ভাবনার কথা বলছে, অনেক ক্ষেত্রে নতুন করে শুরু করার কথা বলছে। মানে আপনি কি সেই পরামর্শটি দিবেন কিনা যে মানে এই রাজস্ব আয়ের একটা চ্যালেঞ্জ আছে, সরকারের বাজেটের সীমাবদ্ধতা আছে, সেই রকম একটা পরিস্থিতিতে বীমা একটা সম্ভাবনাময় সুরক্ষা হতে পারে কিনা? আপনি ঠিকই বলেছেন। এই যে 20 কোটি মানুষের দেশে প্রত্যেকে যদি প্রতি মাসে 100 টাকা করে প্রিমিয়াম দেয়, আপনি কি সিম্পলি খেয়াল করেন, আমাদের দেশে কিন্তু প্রত্যেক ব্যক্তি যারা মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তারা 300-500 টাকা পর্যন্ত তারা ডেটার পিছনে খরচ করে। কিন্তু আমরা যদি আমাদের মানে এই জনগণকে বোঝাতে সক্ষম হই, মাস পিপলকে বোঝাতে সক্ষম হই যে ইন্স্যুরেন্স
ওই ইন্টারনেট পরিষেবার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি পরিষেবা, এবং তাদেরকে যদি এই সার্বজনীন বীমা কভারেজের আওতায় নিয়ে আসা সম্ভব হয়, আপনি চিন্তা করেন ২০ কোটি মানুষ প্রত্যেকে ১০০ টাকা করে যদি প্রিমিয়াম দেয় প্রতি মাসে, এই টাকা দিয়ে সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ এবং অপরাপর এই যে মানে এক্সট্রা অর্ডিনারি যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো ঘটে, এগুলো কিন্তু বীমা পরিষেবার মাধ্যমে জনগণকে হয়তো পরিষেবাটা কিন্তু প্রদান করতে সক্ষম হবে। নিশ্চয়ই, সরকার কিন্তু তার তখন সাথে তো কিন্তু এটাও জরুরি যে বীমা কোম্পানিগুলো যে দুর্নাম হয়েছে বিগত সময়ে, মানে সেটি মানে সেই রকম প্রেক্ষাপটে কি আসলে মানুষ সহসায় আসবে কিনা? না, এটা তো আসলে আমাদের প্রাতিষ্ঠানিক এবং রেগুলেটরি ফেইলিউর। কারণটা হচ্ছে রেগুলেটর তো সেখানে আছে রেফারির ভূমিকায়। যখন এই কোম্পানিগুলো দুর্দশাপূর্ণ অবস্থায় চলে গেল, ক্লেম সেটেল করছে না বা অপরাপর যে দুর্নামের কথাগুলো বলছেন, সেই ক্ষেত্রে তখনকার যে রেগুলেটরি অথরিটি ছিল, তারা আসলে কি ভূমিকা রেখেছে? এটা তো আসলে এই মুহূর্তে জনগণ প্রশ্ন তুলতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন হবে এ সমস্ত দোষের সাথে যারা যুক্ত ছিলেন, অপরাধের সাথে যারা তাদেরকে যুক্ত ছিলেন, শাস্তির তাদেরকে আওতায় আনতে ট্রেস হবে। আউট করা এবং এমন শাস্তির ব্যবস্থা করা যাতে করে ভবিষ্যতে আমাদের এই ইন্সুরেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, তারা কোনোভাবেই ওরকম অন্যায়ের সাথে আর যুক্ত হতে সাহস না আপনাকে দেখাতে পারে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।